হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ তানভীরুল হাসান, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। তো আজ আমি নিয়ে আসছি এসএসসি ফিজিক্সের 3 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে বল, তার সেকেন্ড লেকচারে। এই লেকচারটাতে মূলত আমি তোমাদেরকে পড়াবো লিফট টপিকটা নিয়ে, যেটা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমি একটু মিস্টেক করছিলাম শর্টলি দেখাইতে গিয়ে তোমাদেরকে। এরপর হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতায় বা গভীরতায় জি এর মানের তারতম্য। এরপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক উইক অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, মানে আর তিনটা মৌলিক বল যে পড়ানো বাকি ছিল গত ক্লাসে, ওই তিনটা হচ্ছে কভার করে দেব। তো খুব বেশি টাইম ওয়েস্ট না করে চলো ক্লাসটা শুরু করি। আর আজকে আমার কথাটা হচ্ছে ভয়েস এরকম হওয়ার কারণ হচ্ছে আমি ক্লাসটা রেকর্ড করতেছি এখন রাত 2টা বাজে। সো কাইন্ড অফ ঘুমন্ত অবস্থায় আছি, দ্যাটস ওয়াই হয়তো এরকম মরা মরা টাইপ ভয়েস, ওইটা প্লিজ অ্যাভয়েড করো। প্রথমে এই লিফট নিয়ে একটু আলোচনা করি। লিফটে 3টা কেস হইতে পারে। 1 নাম্বার কেস কি? 1 নাম্বার কেস হচ্ছে, আমি হয়তো বা 3টা কেস এক পেজে ফিট করতে পারবো, দেখি। এটা হচ্ছে কেস 1, একটা হচ্ছে কেস 2, এরপর হচ্ছে কেস 3। তো কেস 1-এ কি? কেস 1-এ হচ্ছে লিফট এ ত্বরণে ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকে যাবে, ঊর্ধ্বমুখী। এই ক্ষেত্রে ধরো এটা হচ্ছে লিফট, হ্যাঁ? এই লিফটে এইখানে একটা বস্তু রেখে দিছো তুমি। এই বস্তুটার ওজন সরাসরি নিচের দিকে কাজ করবে, এমজি। তল একটা প্রতিক্রিয়া দিবে, সেটার মান ধরলাম আর। আর সে কি করতেছে? পুরো লিফটটা হচ্ছে এ ত্বরণে উপরের দিকে যাইতেছে। এখন এই ক্ষেত্রে তুমি বলের লব্ধি নির্ণয় করার জন্য সমীকরণটা কিভাবে লিখবা? এখানে দেখো, লিফটের মধ্যকার যে বস্তুটা আছে, ওই এই বস্তুটা নিয়ে আমরা হচ্ছে প্রথমে চিন্তা করি বস্তুর মধ্যে কি আছে। উপরের দিকে একটা বল আর এন্ড আছে নিচের দিকে একটা বল এমজি, এবং এই দুইটা পরস্পর বিপরীতমুখী, যার কারণে একটা মাইনাস সাইন ইকুয়ালস টু। এখন উপরের দিকে আর আছে, নিচের দিকে এমজি আছে, দুইটা পরস্পর বিপরীতমুখী হয়, মাঝখানে আমাদের সাইনটা হইল মাইনাস। তো মাইনাস হইল, এখন এটা মাইনাস করার পর একটা লব্ধি পেলাম। সেই লব্ধির মানটা কত? লেটস সাপোজ এটা হচ্ছে এম, বস্তুর ভর এম। এখন এই বস্তুর উপর প্রযুক্ত বলের লব্ধি কত হবে? বস্তুটা উপর প্রথমত তল একটা প্রতিক্রিয়া আর দিতেছে, আবার এমজি বলে পৃথিবী নিচের দিকে টানতেছে, এবং এই দুইটা বলে টানাটানি করার পরও বস্তুটা হচ্ছে এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। তার কারণ দেখো, লিফট এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, আর মানে কি লিফটের সাথে তো তুমিও এ ত্বরণে উপরের দিকে উঠতেছো, তাই না? এটা তুমি অন্যভাবে চিন্তা করো, যে মোটরসাইকেলে উঠে যখন মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চালানো শুরু করো, তখন প্রথম কিছুক্ষণ তো তার বেগ বৃদ্ধি পায়। তো যখন বেগ বৃদ্ধি পায়, ওই টাইমে তুমি তো মোটরসাইকেলের উপর বসা, তার মানে তোমার বেগও বৃদ্ধি পাইতেছে না? অর্থাৎ মোটর সাইকেলে ত্বরণ হইতেছে। এর মানে কি, মোটর সাইকেলের উপর বসে থাকা যত যাত্রী আছে, যাত্রী বলতে তো সাধারণত 2-3জনই হয়, একজন ড্রাইভার, বাকি 2জন হচ্ছে পিছনে বসে, তো তাদের বেগও মোটর সাইকেলের সাথে সাথে সমান হারেই বাড়তেছে না? তার মানে আমি কি এটা বলতে পারি না মোটর সাইকেলের ত্বরণ মানেই তোমার ত্বরণ? ঠিক এইভাবে আমি বলতে পারি এই লিফটের ত্বরণ মানে হচ্ছে লিফটের মধ্যে থাকা বস্তুটারও ত্বরণ।
তো আলটিমেটলি আমি কি পেলাম, উপরের দিকে আর নিচের দিকে এমজি, দুইটা বল পরস্পর ইন্টারেকশন করে ফাইনালি আমাদের লব্ধি হচ্ছে একটা বল যেটার মান হচ্ছে এম এ। কেন? কারণ সে ও এ ত্বরণে উপরের দিকে উঠতেছে এবং তার ভর হচ্ছে এম। তো এখান থেকে আমরা কার্যকর বলটা কত পাবো তাহলে, যেটা বস্তুর উপর প্রযুক্ত হইতেছে, এম এ। হ্যাঁ, তো এখন এইখান থেকে তাহলে অভিলম্ব প্রতিক্রিয়াটা কত পাইতেছি, অভিলম্ব প্রতিক্রিয়া তো আর, আর এমজিকে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে থাকে মাইনাসেরটা হয়ে যাবে প্লাস, প্লাস পূর্বে ছিল রাইট হ্যান্ড সাইডে এম এ। এইখান থেকে যদি তুমি এমকে কমন নেও তাহলে আসবে এম ইন্টু জি প্লাস এ। অ্যান্ড এইটাই হচ্ছে আমি প্রিভিয়াস ক্লাসে কমেন্টে লেখা দিছিলাম যে একটু মিস করছিলাম সম্ভবত যখন 1 ঘন্টা টাইম গত ক্লাসের তখন। তো তার মানে লিফট যখন এ ধরনের উপরের দিকে উঠতেছে তখন দেখো প্রতিক্রিয়া বলের মানটা তোমার ওজন থেকে, ওজন তো আছে তার সাথে এম এ পরিমাণ যোগ হইতেছে, তার মানে তোমার প্রকৃত ওজন থেকে আরো বেশি ভারী মনে হবে তোমাকে। যার কারণে কিন্তু তোমার হাঁটুর উপর একটা প্রেসার পড়ে বা পায়ের উপর একটা প্রেসার পড়ে যখন লিফট হুট করে উপরের দিকে ওঠা শুরু করে। এবার ধরো সেকেন্ড কেস কি, প্রথমে ছিল এ ধরনের ঊর্ধ্বমুখী, সো সেকেন্ড কেস আমাদের অবশ্যই এ ধরনের নিম্নমুখী হবে। তা তো অবশ্যই, তাই না? এ ধরনের নিম্নমুখী। তো এইখানেও আমি সম্পূর্ণটা কপি করি, কপি করে সরি কপি করে এইখানে নিয়ে আসি, আরেকটা কপি নেই থার্ড কেসের জন্য। আচ্ছা, তো এইখানে এখানে শুধু ত্বরণের ডিরেকশনটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে এ ত্বরণে সে যাবে নিচের দিকে। এই ক্ষেত্রে তাহলে আমরা লব্ধি বলের ইকুয়েশনটা কি লিখতে পারি, উপরের দিকে আর বল, নিচের দিকে এমজি বল, তার মানে আর কে যেদিকে পজিটিভ ধরছি তার বিপরীত দিকে এমজি কে নেগেটিভ ধরতে হবে। তো আলটিমেটলি এখানে তো আমরা আর কে পজিটিভ ধরছি, তার মানে ত্বরণ যে আছে এ, এই এ কেও কিন্তু নেগেটিভ ধরা লাগবে, কারণ এ এর ডিরেকশন আর আর এর ডিরেকশন কিন্তু উল্টা। আর ত্বরণ যেহেতু ভেক্টর রাশি তাহলে ভেক্টর সাইন, ভেক্টর প্রকাশের জন্য তার সাইনটাও দিতে হবে, এক্ষেত্রে সাইনটা হচ্ছে মাইনাস, অ্যান্ড তার সাথে ভর গুণ করলে আমাদের এটা আলটিমেটলি বল আসতেছে। এখন যদি এমজি কে রাইট হ্যান্ড সাইডে নেই, মাইনাসের এমজি হয়ে যাবে প্লাস, এখন এর আগে যে মাইনাস আছে ওইটা এম এর আগে যদি চলে আসে তাহলে হবে মাইনাস এম। আলটিমেটলি এখান থেকে আর এর মান আসতেছে এম কমন নিলে এম ইন্টু জি মাইনাস এ। এখন কি বুঝতে পারছো যে আসলে লিফট যখন নিচে নামে তখন কেন তোমার নিজেকে হালকা মনে হয় বা মনে হয় শরীর থেকে কিছু একটা সরে গেল? কারণ কি? কারণ হচ্ছে তোমার ওজন, তোমার ওজন থেকে লিফট যেই ধরনের নিচের দিকে নামতেছে ওই পরিমাণ ত্বরণের জন্য যে বলটা কাজ করে ওই পরিমাণ বলটা তোমার ওজন থেকে নেগেটিভ হইতেছে, এই জন্য তুমি একটু কম পরিমাণ প্রতিক্রিয়া ফিল করো, অ্যান্ড আলটিমেটলি যে প্রতিক্রিয়া ফিল করো ওইটাই আসল ওজন। তবে এসএসসিতে ওজন বলতে পৃথিবী তোমাকে যে বলে আকর্ষণ করে ওইটাই দিতে হবে, গত ক্লাসে যেটা বলে দিছি সংজ্ঞায়। আচ্ছা, 3 নম্বর কেস কি? 3 নম্বর কেস হচ্ছে লিফট ত্বরণে উঠবে না, মন্দনে উঠবে না, অথবা ত্বরণে উপরের দিকে উঠবে না, ত্বরণে নিচের দিকেও নামবে না। সে কি করবে? সে যাবে সমবেগে। সমবেগে যদি যায় তাহলে লিফটের ত্বরণ হবে জিরো, ত্বরণ জিরো, তাই না? এখন যদি আমরা ঠিক পূর্ববর্তী দুইটা কেসের মতো সমীকরণ লিখি, উপরের দিকে আর নিচের দিকে এমজি দেখে এমজির আগে হবে নেগেটিভ, ইকুয়ালস টু কি এম ইন্টু লিফটের ত্বরণ কত? জিরো। এইখান থেকে আর এর মানটা আসবে এমজি, অর্থাৎ লিফট যদি সমবেগে উপরে নিচে উঠে যায়, উঠে নামে, তাহলে ওই ক্ষেত্রে তলের প্রতিক্রিয়া হবে তোমার পৃথিবী যত বলে আকর্ষণ করতেছে সে আকর্ষণ বলের সমান। ওকে, পারফেক্ট। লিফটের 3টা কেস যে আছে এই 3টা কেস আমরা বুঝছি। এখন গত ক্লাসে আমি কি ভুল করছিলাম এটাও ধরতে পারছি। পারফেক্ট। এবার আমরা পড়বো উচ্চতার কারণে জি এর মানের পরিবর্তন। উচ্চতা চেঞ্জ হওয়ার কারণে জি এর মান কেন পরিবর্তন হয়?
এখন জি মানে কি? জি মানে হচ্ছে পৃথিবীর দিকে যখন কোনো একটা বস্তু মুক্তভাবে পড়তে থাকে তখন ওই বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কি পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ সোজা কথায় যদি বলতে যাই, পৃথিবী কোনো একটা বস্তুকে যে ত্বরণে আকর্ষণ করে। আচ্ছা, তার মানে কি হইল? তার মানে এখান থেকে এটা আমাদের একটা বস্তু, এটা হচ্ছে আমাদের পৃথিবী। হ্যাঁ, তো পৃথিবীর দিকে বস্তুটা পড়তেছে। এটা যদি এফ বল হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি জানি আমরা? এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা বস্তুর কেন্দ্র, অ্যান্ড কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ধরলাম স্মল আর। ক্যাপিটাল আর দ্বারা যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ বুঝাইছি আমরা, তো স্মল আর দ্বারা কেন্দ্র থেকে দূরত্ব বুঝাইতেছি। তাহলে এখানে নিউটনের মহাকর্ষ সূত্র কি হয়? জি, পৃথিবীর ভর তো আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে স্মল এম। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এম এম ডিভাইড বাই আর স্কোয়ার। আবার সেম ক্ষেত্রে বস্তুটাকে পৃথিবী কিন্তু আকর্ষণ করে এম জি বলে, তাই না? এখন আমরা শুধুমাত্র এই পার্টটুকু নিয়ে চিন্তা করব। এই পার্টটুকু নিয়ে যদি চিন্তা করি তাহলে জি এম এম ভাগ আর স্কোয়ার ইকুয়াল টু আসে কিন্তু এম জি। উভয় পক্ষ থেকে যদি এম এম কেটে দাও, এখান থেকে অভিকর্ষ যে ধরুন জি এর মানটা আসে জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। বুঝতে পারছি আমরা? এটা হচ্ছে জি নির্ণয় করার একটা সমীকরণ। এই জি নির্ণয় করার যে সমীকরণটা, এই সমীকরণটা কেবলমাত্র তখনই খাটবে যখন বস্তুটা পৃথিবী পৃষ্ঠে কিংবা পৃথিবী থেকে ধরো একটা নির্দিষ্ট উচ্চতায় থাকবে তখন। কিন্তু পৃথিবী থেকে গভীরতায় যখন ঢুকবে তখন এই সূত্রটা প্রযোজ্য হবে না। এখন প্রথমে আমরা দেখব হচ্ছে প্রথমে কি দেখব? প্রথমে দেখব এই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ। তো এই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ কি হবে জানো? এইচ উচ্চতায়, এই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণটাকে যদি তুমি জি এইচ দ্বারা প্রকাশ করো তাহলে ওই জি এইচ এর মান হবে জি এম ডিভাইড বাই, আমরা কি জানি, আর স্কোয়ার। এখানে আর এর মানটা কত? মানে বেশি চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা, এখানে স্মল আর যে লিখলাম, স্মল আর এর মানটা কত? এইটুকু তো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর গড় ব্যাসার্ধ যেটা বলি আমরা। এটা হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ ক্যাপিটাল আর। আর বস্তুটা আছে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায়। তাহলে আমাদের স্মল আর এর মানটা কত? কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, তার মানে আসতেছে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল আর এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধ প্লাস পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় অবস্থিত তার স্কোয়ার। এটা হচ্ছে আলটিমেটলি এই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করার সূত্র। এই উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করার সূত্রটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে তো ভালোই। এবার দেখো আমরা প্রথমে কি শিখছি? পৃষ্ঠীয় অভিকর্ষীয় ত্বরণ কি? জি এম ডিভাইড বাই ক্যাপিটাল আর তার স্কোয়ার। এটা ১ নং সমীকরণ দাও। এটা কি? এটা হচ্ছে পৃষ্ঠে। এটাকে দাও তুমি হচ্ছে ১ নং, না তো? এটাকে দাও তুমি ২ নং, আর এটাকে দাও ১ নং। এবার ১ নংকে ২ নং দ্বারা ভাগ করো, 1/2। তাহলে কি আসতেছে? জি এইচ ডিভাইড বাই জি ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু আসবে রাইট হ্যান্ড সাইড ডিভাইড বাই রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? জি এম ডিভাইড বাই আর প্লাস তার এ, আর প্লাস এইচ তার স্কোয়ার। আর নিচে হচ্ছে কি আসবে? জি এম ডিভাইড বাই, মানে ২ নং এর রাইট হ্যান্ড সাইডটা বসবে হচ্ছে নিচে জি এম ডিভাইড বাই ক্যাপিটাল তার স্কোয়ার। এখানে এম জি জি এম কাটা যায়, অ্যান্ড আর উল্টে গিয়ে উপরে উঠবে আর স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস আর প্লাস এস, নিচে এসে হবে আর প্লাস এস তার স্কোয়ার।
এইখান থেকে আমরা তাহলে কি পাইতেছি, জি এইচ এর মান আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। এখন এই যে একটা আর প্লাস এইচ স্কোয়ার ইন্টু হচ্ছে পৃষ্ঠ বিকর্ষীয় ত্বরণ জি এর মান। তো এই যে এখন যে ফর্মুলাটা লিখলাম না, এই ফর্মুলাটা ব্যবহার করা হচ্ছে বেশি সেফ তোমার জন্য। কখন? যখন পৃথিবীর ভরটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে না, তখন এই সূত্রটা ব্যবহার করবা। এই সূত্রটা কখন ব্যবহার করবা? এটা হচ্ছে গ্রহের ভর দেয়া না থাকলে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করি কি জানো, যে এই সূত্রটা লিখবা, এই সূত্রটা লিখবা, তারপর ভাগ করে এই সূত্রটা প্রথমে কোথা থেকে আসলো এটা দেখাই দিবা প্রশ্নে, কারণ তোমাদের পরীক্ষায় যথেষ্ট সময় পাওয়া যায়। তো প্রথমে এই সমীকরণটা লিখবা 1 নং, তারপর 2 নং সমীকরণটা লিখবা, এরপর দুইটা দিয়ে ভাগ করে এই যে আমি লাস্ট সমীকরণটা আনলাম না, এই সমীকরণটা কিভাবে আসছে এটাও পরীক্ষার খাতায় দেখাই দিবা। দেখাই দেওয়ার পর তারপর মান বসাইয়া সলভ করবা, তাহলে এটা তোমাদের জন্য বেশি সেফ হবে। আমি বলতেছি না যে হচ্ছে এই সমীকরণটা ব্যবহার করা যাবে না, এটা 100% কারেক্ট। বাট খুব ভালো হয় তুমি যদি একদম ডিরেক্ট না বসাইয়া স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ করে তারপর এই সমীকরণে আসো। তবে আই ডোন্ট থিঙ্ক যে তোমাদের প্রশ্নে এম এর মান মানে হচ্ছে গ্রহের ভর, যেটা মানে পৃথিবীর ভর, ওইটা দেওয়া না থাকলেও যদি তুমি 6 × 10⁻24 ব্যবহার করো তাহলে তোমাদের মার্ক কাটবে। আমার মনে হয় মার্ক কাটবে না, তবুও রিস্ক নেওয়ার কি দরকার, তাই না? আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে কিছু বেসিক জিনিস শেখাই। সেটা হচ্ছে, সব মুছে দিই। সেই জিনিসটা কি, অভিকর্ষীয় ত্বরণ জি এর সমীকরণ তো আমরা লিখলাম, জি ইকুয়ালস টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। হ্যাঁ ভাইয়া লিখছেনই তো, কিন্তু বোঝার নাই তো কিছুই, কোনটা দ্বারা কি বোঝায় কিছুই তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এখানে জি মানে তো আমরা জানি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, তো এটা আমি লিখলাম না। এখানে এম জিনিসটা কি? এম হচ্ছে, এম হচ্ছে গ্রহের ভর, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা। এম কিন্তু বস্তুর ভর না, আমি ব্র্যাকেট দিয়ে লেখা দিই, বস্তুর ভর না। অনেক সময় দেখবা বস্তুর ভর দিয়ে দিছে, পৃথিবীর ভর দেয় নাই, এরপরে নির্ণয় করতে বলছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান। ওই ক্ষেত্রে কিন্তু তুমি আবার ভুল করে বস্তুর ভর দিয়ে অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করে তো চলে আসো না, ডিরেক্ট ডাবল জিরো দিবে। অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বস্তুর ভর না। কিসের ভর? গ্রহের ভর। আর আর জিনিসটা কি? আর জিনিসটা প্রথমত, তুমি যদি, আমি তাহলে এখানে ক্যাপিটাল আর না লেখা স্মল আর লেখা দিই, যেটা বেশি পারফেক্ট। স্মল আর জিনিসটা কি তাহলে? স্মল আর হচ্ছে গ্রহের কেন্দ্র থেকে, আমি বারবার কেন গ্রহই বলতেছি, পৃথিবী কেন বলতেছি না, তাই না? তো গ্রহ যদি বলি তাহলে যখন প্রশ্নে বলে দিবে যে মঙ্গল গ্রহের পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ কত, তাহলে তোমাদের একটু পেঁচ কম লাগবে, কারণ পৃথিবীও তো একটা গ্রহ। তো যদি গ্রহ বলি তাহলে তোমাদের কনসেপ্টটা একটু বেশি ক্লিয়ার থাকবে। আচ্ছা তাহলে এখানে আর এর মানটা কত? গ্রহের কেন্দ্র হতে বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, মধ্যকার দূরত্ব। প্লিজ পার্ডন ফর মাই সুপার আলট্রা প্রো ম্যাক্স ব্যাড হ্যান্ড রাইটিং। সরি, এখানে আর স্কোয়ার হবে। আচ্ছা, আর তাহলে কি বুঝলাম? তাহলে আমি যদি বলি জি এর মান নির্ভর করে কিসের কিসের উপর? জি এর মান নির্ভর করে 1 নাম্বার
গ্রহের, আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিই পৃথিবীর, গ্রহের ভরের উপর 2 নাম্বার কি হইতেছে, কেন্দ্রের মধ্যকার দূরত্বের উপর। এখন কেন্দ্রের মধ্যকার দূরত্ব বলতে কি বোঝাইতে চাইছে আমি, এটা তুমি বুঝতে পারছো না? ওই যে সাইড নোট দিয়ে যেখানে লিখে দিছি ওইখানে একটু খেয়াল করো। জি এর মান আর কিসের মানের উপর নির্ভর করে? জি এর মান কি আর কিছুর উপর নির্ভর করে? আমি কিন্তু কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বর উপর নির্ভর করে যে এটা দেখো একটা জিনিস তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিছি। কথা হচ্ছে যে এখানে তুমি এমনটাও বলতে পারো যে পৃষ্ঠ হতে উচ্চতার উপর নির্ভর করে, অথবা পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতার উপর নির্ভর করে। কিন্তু তুমি যদি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে বলো তাহলে বাকিগুলোর উল্লেখ করার দরকারই নেই, কারণ এখানে তুমি অলরেডি লিখে দিছো কেন্দ্রের মধ্যকার দূরত্ব। এখন কেন্দ্রের মধ্যকার দূরত্ব মানে কি? বস্তুটা যদি পৃথিবীর ভিতরে ঢুকেও যায় তাহলে ওই ক্ষেত্রে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে কম আসবে। কিভাবে কম আসে এটা আমি দেখাইতেছি। এইচ গভীরতায় যখন, বা সরি ডি গভীরতায় যখন আমরা অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করব তখন দেখাবো। আচ্ছা চলো তাহলে দেখি ওইটা। তার আগে এই জিনিসগুলো মুছে দেই। এখন কি দেখবো আমরা? এখন যাবত কালার চেঞ্জ করি না, এখন কালারটা একটু চেঞ্জ করার ট্রাই করি। এরপর আমরা কি দেখবো? কোথায় আসলো? এই তো। এরপর দেখবো হচ্ছে ডি গভীরতায় কি করতেছি, অভিকর্ষীয় ত্বরণ। পারফেক্ট। ডি গভীরতা অভিকর্ষীয় ত্বরণ। ডি গভীরতা অভিকর্ষীয় ত্বরণ জিনিসটা শেখার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ভর এম ইকুয়ালস টু রো ভি। এই সূত্রটা অবশ্যই জানতে হবে। এখানে রো মানে কি? রো মানে হচ্ছে ঘনত্ব। কিসের ঘনত্ব? যেই বস্তুর ভর নির্ণয় করতেছে ওই বস্তুর ঘনত্ব। আর ভি মানে কি? ভি মানে হচ্ছে আয়তন। কিসের আয়তন? যে বস্তুর ভর নির্ণয় করতেছে ওই বস্তুর আয়তন। তো ঘনত্বের এককটা কি? কেজি পার মিটার কিউব। আয়তনের একক মিটার কিউব। এখন দেখো কেজি পার মিটার কিউব আর মিটার কিউব অর্থাৎ রো এবং বি কে যদি গুণ করো তাহলে একক আসে ফাইনালি কেজি। তার মানে ভর এম ইকুয়ালস টু রো বি, যে সূত্রটা ঠিক আছে। আচ্ছা এই সূত্রটা আমাদের প্রথমত জানতে হবে। জানার পর আমাদের কাজ কি ভাই? জানলেই কি সব শেষ হয়ে গেল? অবভিয়াসলি না। এখন আমাদের কি করতে হবে? আমরা সূত্রটা কি শিখছিলাম? জি ইকুয়ালস টু জি এম ভাগ আর স্কোয়ার। এটা পৃথিবী পৃষ্ঠের জন্য শিখছিলাম না? পৃষ্ঠে এই সূত্রটা কি শিখছিলাম? জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন তোমার হচ্ছে, তোমার না লিখে আমি লিখি এক্সপেকটেশন। তোমার এক্সপেকটেশন হচ্ছে জি ডাউন মানে ডির গভীরতায় জি এর মানটা আসবে জি এম ডিভাইড বাই আর মাইনাস ডি, মানে ডি গভীরতায় যেহেতু বলছি তার স্কোয়ার। ওই যে আর মাইনাস এইচ আর প্লাস এইচ হোল স্কোয়ার সূত্র থেকে। কিন্তু আসলে এক্সপেকটেশন তো সবসময় মিট করে না, রিয়ালিটিটা একটু ভিন্ন হয়। তো আমাদের রিয়ালিটিটা একটু হার্ড। সেই হার্ড রিয়ালিটিটা হচ্ছে 4/3 পাই জি রো আর মাইনাস ডি। এটা হচ্ছে আমাদের রিয়ালিটি। তো এটা আমাদের কি হচ্ছে, হচ্ছে যে এইটা আমাদের হবে না,
এটা হচ্ছে আসল সূত্র। কিভাবে হইল, তাই না? এখন এই কিভাবে হইল, এই কিভাবের জবাবটা দেওয়ার জন্য আজকে আমি রেডি হয়ে আসছি। কালকে ক্লাসটা বেশি লেন্দি হয়ে যেত যদিও তখন শুরু করতাম, তাই হচ্ছে আজকে তোমাদের আলাদা আরেকটা ক্লাস নিতেছি। এই ক্লাসটা নেওয়ার কারণে এখন আমার 5 ক্লাসের জায়গায় 6 ক্লাসে বল চ্যাপ্টার কভার করতে হবে। তবুও তোমাদের যদি ভালোভাবে কভার হয় তাতে আমারই লাভ, কারণ পরবর্তী চ্যাপ্টারগুলোতে যখন পড়াইতে যাব তখন খুব বেশি একদম খুঁটিয়ে খুঁটিয়ে বোঝানো লাগবে না। আচ্ছা, তো আমরা কি জানি, জি ইকুয়ালস টু জিএম ডিভাইড বাই আর স্কোয়ার না? আমি সবসময় স্মল আরটা না ইউজ করি, সরি ক্যাপিটাল না ইউজ করে স্মল আর ব্যবহার করতে পছন্দ করি বেশি। তো এখন আমাদের এই ক্ষেত্রে চিত্রটা কীরকম হবে? ধরো এটা হচ্ছে পৃথিবী। আমি কিন্তু পৃথিবী এখন বৃত্তাকারে আঁকাইতেছি, কেন আঁকাইতেছি এটা জানি না, কারণ পৃথিবীতে সরি ফিজিক্সে তোমাদের হিসাবের সুবিধার জন্য, গণনার সুবিধার জন্য পৃথিবীকে একটা সুষম গোলক, গোলক মানে ফুটবল আকৃতির যে বস্তু, ওইরকম বস্তু হিসেবে কল্পনা করা হয়, কিন্তু আসলে কিন্তু পৃথিবী গোলক না। পৃথিবী হচ্ছে, পৃথিবীর শেপটা হচ্ছে কিছুটা বিষুবীয় না, মেরু অঞ্চল বরাবর চাপা কিছুটা কমলা লেবুর মতো। আচ্ছা, সেই এত মারপেজের দিকে না যাই, তো এই পৃথিবীর কেন্দ্রটা কোথায়? এটা ধরো আমরা কেন্দ্র ধরে নিলাম, যদিও একদম পারফেক্ট হয় নাই। আমাদের বস্তুটা আছে, ধরো এইখানে আমাদের আছে বস্তুটা। বস্তুটার পৃষ্ঠ হতে গভীরতা কতটুকু? পৃষ্ঠ হতে গভীরতা ধরলাম ডি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, আমরা যখন অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে যাই তখন কিন্তু আমাদের লাগে স্মল আর। স্মল আর মানটা কি? পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা কিন্তু স্মল আর। আর এই সম্পূর্ণটা হচ্ছে কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এবার যখন এমটা লিখবা, মানে পৃথিবীর ভর, পৃথিবীর ভর মানে কত? পৃথিবীর ঘনত্ব ইন্টু পৃথিবীর আয়তন, এটা বলা যায়? অবশ্যই বলা যায়। তো পৃথিবীর ঘনত্ব রো ইন্টু পৃথিবীর আয়তন কত? এখানে আমি সাইড নোট দিয়ে লিখে দিই, যদি তোমরা পড়ে না থাকো আর কি, মেবি পড়ো নাই। প্রথম দিকে হচ্ছে এসএসসিতে উঠলে এরকম প্রচুর প্যারা খাওয়া লাগে, কিচ্ছু পড়া হয় না এরকম টাইপ অনেকে থাকে, তো তাদের জন্য একটু হার্ড হয়ে যায়। তো এখানে আমি কি বললাম? গোলকের আয়তন। তবে আমি সবগুলো একদম লিখে দেওয়ার ট্রাই করতেছি। তোমরা শুধু একটা রিকোয়েস্ট, আমার ক্লাস শেষে খাতাটা অন্তত 2বার রিভিউ করবা নোট করার পর। তাহলে এই নতুন নতুন জিনিসগুলো পড়াইতেছে না, এগুলো মাথায় ধরবে। কারণ ক্লাস করার টাইমে যখন এতগুলো নতুন জিনিস একবারে দেখবা, তখন মাথায় উল্টাপাল্টা করতে পারে, সব কিছু নিবে না, না নেওয়াটাই স্বাভাবিক। যদি তোমার মাথা প্রথমেই, মানে জীবনে কিছু দেখো না এগুলা, কিন্তু আজকে প্রথমেই সব কিছু নিয়ে নিতেছে, তার মানে তুমি আসলে অ্যাবনর্মাল। আচ্ছা, এত বেশি দূর না যাই। তো গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে আরটা কি? এখানে আর আবার কেন্দ্র কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব না, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে আমি যদি এখানে ক্যাপিটাল আর দেই, তোমাদের প্যাচ একটু কম লাগবে। 4/3 পাই আর কিউব। এখন পাই জিনিসটা কি, এটা সম্পর্কে কি আমাদের ধারণা আছে? আমি যে শুধু বলতেছি পাই 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 হ্যান ত্যান হাবি যাবি, পাই জিনিসটা সম্পর্কে জানো তোমরা? পাই জিনিসটা হচ্ছে একটা ধ্রুবক, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধ্রুবক। ম্যাথামেটিক্স বলো, ফিজিক্স বলো, ইভেন কেমিস্ট্রি বলো, মানে সায়েন্সের আমার মনে হয় না এমন কোনো ক্ষেত্র আছে যে ক্ষেত্রে পাই নামক জিনিসটার দরকার না পড়ে। তো এই পাই জিনিসটা কি আমি শর্টলি বলে দিই। পাই জিনিসটা হচ্ছে পৃথিবীর, না পৃথিবী না, কোনো একটা গোলকের পরিধি, কোনো একটা বৃত্তের অ্যাকচুয়ালি কোনো একটা বৃত্তের পরিধিকে যদি তার ব্যাস দিয়ে ভাগ করো না, সেটা যে কোনো টাইপ বৃত্ত হোক, পৃথিবীর তুমি যত টাইপ বৃত্ত বলো, তুমি শুধু বৃত্ত বানাও, ওই বৃত্তের পরিধি এবং
তার ব্যাস, এই দুইটার অনুপাত যদি নির্ণয় করো, অর্থাৎ আমি কি বললাম যে ওই বৃত্তটার পরিধিকে যদি ওই বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করো, তাহলে সর্বদা 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 একটা মান পাবা তুমি। সেই মানটা হচ্ছে 3.1416। এটা অ্যাকচুয়ালি 3.141592653 এরকম অনেক মান আছে, হাজার হাজার মান আছে। যতগুলো মুখস্থ করতে পারবো আমাদের 4টা মান মুখস্থ রাখতে হবে। 3.1416, এটা হচ্ছে পাইয়ের মান। এটাকে কি বলে? এটাকে বলা হয় পাই। এটা মানে কোনো একটা কিছু পাইয়ে ফেললাম, পাই, এমনটা কিছু না কিন্তু। এটাকে বলা হয় পাই। ইংরেজিতে কেমনে বলে? ইংরেজিতে এটাকে লিখে পিআই, পাই। আচ্ছা, টপিক থেকে অনেক দূরে সরে গেছি। এবার আমরা ধীরে ধীরে আবার আগের জায়গায় ব্যাক করি। তো পাই শিখছিলাম কেন? গোলকের আয়তন নির্ণয় করার জন্য। তো গোলকের আয়তনটা কি? 4/3 পাই আর কিউ। এখন গোলকের আয়তন নির্ণয় করা আমরা কেন শিখলাম? কারণ এখানে পৃথিবীর ভর নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে, যে সূত্রটা হচ্ছে m=ρ/v। সেইখানে আমাদের গোলকের আয়তনের প্রয়োজন পড়ছে, এই জন্য আমরা গোলকের আয়তন নির্ণয় করা শিখলাম। তো গোলকের আয়তন নির্ণয় করে শিখে ফেলছি আমরা। এখন গোলকের আয়তন নির্ণয় করার যে সূত্রটা আছে, ওই সূত্রটা এখানে বসাই দিই। 4/3 পাই, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, তার কিউব। তো এইখান থেকে এম এর পরিবর্তে এইখান থেকে তুমি যদি এম এর পরিবর্তে, আমি এখানে ক্যাপিটাল আর দিই, কারণ এটা কি, এটা আমি পৃষ্ঠে নির্ণয় করতেছি। তো এখানে তুমি যদি এম এর পরিবর্তে ρ/4/3 পাই আর কিউব বসাও, তাহলে মানটা কেমন আসে? জি ইন্টু এম এর পরিবর্তে কি বসাইছি? 4/3 পাই আর কিউব ইন্টু হচ্ছে রো, ডিভাইড বাই নিচে কি আছে? আর স্কোয়ার। তো এখানে আর আছে দুইটা, এখানে আছে তিনটা। তো দুইটা দুইটা কাটা যাবে অ্যান্ড এখানে থাকবে একটা আর। ফাইনালি এখানে আমাদের আসতেছে 4/3 পাই জি রো আর। এখন একটু আগে যে বিদ ঘুটে একটা সূত্র লিখলাম, ওটা কেমনে আসছে আসছে বুঝতে পারছি আমরা, যে 4/3 পাই জিরো আর। এখন দেখো, এখন আমরা আসল কাহিনীতে যাই। এই জিনিসটা আমি কাট করি আগে। কাট করছি না কপি করছি? আচ্ছা, এটা আগে কপি পেস্ট করি অ্যান্ড এইখান থেকে এই লেখাগুলো মুছে দিই, তাইলে কাজটা অনেকভাবে করা যায়। এখান থেকে এতটুকু। আচ্ছা, এখন আমাদের ডি গভীরতা নির্ণয় করতে হবে। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ডি গভীরতায় জি এর মান। দেখো একটা জিনিস খেয়াল করো, যখন পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায় আছে, তখন দেখো পুরো পৃথিবী কিন্তু তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতে পারতেছে না। কতটুকু করতে পারতেছে তাহলে? এই যে বস্তুটা আছে না, এই বস্তু বরাবর, মানে ওই বস্তুর দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা গোলক যদি চিন্তা করো, এই যে একটা গোলক, ধরে নাও একটা গোলক হয়েছে। অথবা আমি যদি আরেকটু ভালো করেই দেওয়ার চেষ্টা করি, একটু মুছো, মুছার পর আমি কি করব? মুছার পর অন্য একটা কালার নিব, আমি পেন্সিলটা নিই, পেন্সিল নেওয়ার পর এইখানে আরেকটা গোলক আঁকাবো। এই তো। তো এই গোলকটা কি আঁকাইলাম আমি? এই গোলকটা হচ্ছে বস্তুটা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে, ওই দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা কাল্পনিক গোলক আঁকাইছি। তো প্রথমত যখন ডি গভীরতায় থাকবে, তখন দেখো পুরো পৃথিবী কিন্তু আমাদের কেন্দ্রের দিকে আকর্ষণ করতে পারতেছে না। কোনটুকু করতে পারতেছে? একমাত্র ওইটুকু যেই পার্টটুকু হচ্ছে এই যে লাল গোলকের আন্ডারে পড়ে, ততটুকু গোলক কেবলমাত্র আমাকে আকর্ষণ করতে পারতেছে, মানে এই বস্তুটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতে পারতেছে এই গোলকের পরিমাণ এরিয়াটুকু, বা গোলকের সমান পার্টটুকু।
এখন তাহলে যদি আমরা বলি জি এর সূত্রটা লিখি, জি এর এক্সাক্ট সূত্র যেটা, জি ইন্টু গ্রহের ভর, আমি কিন্তু বলছিলাম আগেই গ্রহের ভর ডিভাইড বাই তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এখন বুঝতে পারছো আগে কেন আমি একটু প্যাচগোছ করে সোজা ভাষায় ডেটাগুলো না লিখে একটু প্যাচায় ডেটাগুলো লিখে দিয়েছিলাম। এখানে জি ইন্টু এম প্রাইম মানে কি গ্রহের ভর ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে এই যে যে কাল্পনিক গোলকটা, ওই কাল্পনিক গোলক এর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এখানে তারপরে আমরা কি লিখতে পারি, জি ইন্টু এম প্রাইমের মান কত? এম প্রাইম মানে কি এই যে কাল্পনিক লাল রঙের যে গোলকটা, ওই গোলকটা, তো ওই লাল গোলকের ভর কত হবে? 4/3 পাই তো ঠিকই আছে, কিন্তু তার ব্যাসার্ধটা হবে স্মল আর কিউব ইন্টু ঘনত্ব কত? এক্ষেত্রে ঘনত্ব কিন্তু পৃথিবীর ঘনত্বটাই হবে। কারণ কি? কারণ আলটিমেটলি তো আমি পৃথিবীর জন্যই ডি গভীরতায় জি এর মান নির্ণয় করতেছি। অ্যান্ড আমাদের প্রশ্নে যে ঘনত্বের মানটা দেওয়া থাকবে না, ওই ঘনত্ব হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে মাটিগুলো আছে, ওই মাটির ঘনত্ব কিন্তু আসলে একরকম হয়। আবার তুমি যত নিচের দিকে যাবা, পাথর আসতে থাকবে, বিভিন্ন টাইপের শিলা আসতে থাকবে, ওগুলোর ঘনত্ব কিন্তু আরেক রকম হয়। তো এই ক্ষেত্রে কি করছে, সবগুলা ঘনত্ব যোগ করে ভাগ করে হ্যান ত্যান করে গড় একটা ঘনত্বের মান নির্ণয় করছে, যে মানটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, এখানে যদি লেখা দেই, পৃথিবীর গড় ঘনত্ব রো আর্থ ৫৫০০ কেজি/মিটার কিউব। তো এই মানটা আমাদের বের করছে। তো আমরা যখন ম্যাথ করতে যাব, তখন পৃথিবীর যে কোনো পয়েন্টেই থাক, আমরা ঘনত্বের মানটা এই গড় ঘনত্বের মান ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে আমরা আয়তন নির্ণয় করলাম কি 4/3 পাই আর কিউব, ঘনত্বটা পৃথিবীর ঘনত্ব ব্যবহার করলাম। এবার কি হবে, নিচে কি হবে? নিচে হচ্ছে আর স্কোয়ার স্মল আর স্কোয়ার। এখন নিচে আছে দুইটা, উপরে আছে তিনটা, একটা থাইকা যাবে। অ্যান্ড আলটিমেটলি এখানে কি আসতেছে, 4/3 পাই জি রো ইন্টু স্মল আর। এখন দেখো 4/3 পাই জি রো ঠিক মতো থাক, স্মল আর এর মানটা কত? এখান থেকে যদি দেখো তাহলে কি দেখতে পারবা, আর প্লাস ডি ইকুয়ালস টু কিন্তু ক্যাপিটাল আর। তার মানে এখান থেকে স্মল আর এর মান কত? আর মাইনাস ডি। তো ওইখান থেকে স্মল আর এর মান তুমি আর মাইনাস ডি বলতে পারো না? আর মাইনাস ডি বলতে পারো কি না? অবশ্যই বলতে পারো। তো আর মাইনাস ডি যেহেতু বলতে পারো, তাহলে আর মাইনাস ডি বলো। এই কি করছি আমি, আর মাইনাস ডি যেহেতু বলতে পারো, এখানে আর মাইনাস ডি বলো। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে জি এর এই ডি গভীরতায় জি এর মানটা কত পাইতেছি, জি ইকুয়ালস টু 4/3 পাই জি রো আর মাইনাস ডি। এখানে ডি কে, ডি কিন্তু আবার কেন্দ্র থেকে গভীরতা পাইব না, ডি হচ্ছে পৃষ্ঠ থেকে গভীরতা। এখানে লেখা দেই আমি, ডি পৃষ্ঠ হতে কি করতেছি, পৃষ্ঠ হতে গভীরতা। বুঝতে পারছি আমরা? না বুঝে যাবা কই? অবশ্যই বোঝা লাগবেই। যাই হোক, এখন কি বলছে, এখন দেখো কালকে যে প্রশ্নে আমরা এসে আটকে গেছিলাম, যে এটা বুঝাইতে গেলে তোমাদেরকে আরো কিছু জিনিসপত্র জানতে হবে, ওগুলো না জেনে আমি ডিরেক্ট বুঝাইতে পারবো? বুঝাইতে পারবো অবশ্যই, গোজামিল দিয়ে বুঝাই দিতে পারবো, বাট ওই যে বলে না, যে যেই কাজ করে মানসিক শান্তি নাই, ওই কাজ করে আসলে তেমন ভালো কিছু করা যায় না। অতএব সেই কাজ থেকে তেমন কিছু ভালো আশাও করা যায় না, সেটা থেকে আর কি। এখন কি বলছে, পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় এবং সমান গভীরতায় অভিকর্ষ যে ধরনের অনুপাত কত? 500 কিলোমিটার উচ্চতায় কত এটা দেখে রাখি।
500 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে এটা যদি আমরা সলিউশন, তো উচ্চতায় যদি প্রথমে বের করি, উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কি? জি এইচ। হ্যাঁ, জি এইচ। তো উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার সূত্র আমরা একটু একই দেখে আসছি। এই তো তোমাদের আবার একটু দেখাই আসি। এই যে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, ওই সূত্রটা দিয়ে আমরা দেখি। জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। এখান থেকে যদি তুমি সবগুলো মান বসাই দাও, আমি কি বলছি তোমাদেরকে, তোমাদের যদি পৃথিবীর ভর দেওয়া নাও থাকে তবুও তোমরা 5.98 অথবা 6 × 10⁻24 ব্যবহার করেও তোমাদের মার্ক কাটবে না। তো এখানে তোমাদের সবগুলো মান বসাইতে হবে। 6.67 ইন্টু 10/11 ইন্টু এম এর মান হচ্ছে 5.98 ইন্টু 10⁻24, নিচে হচ্ছে আর এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, 6400 ইন্টু 10³ প্লাস এইচ এর মান কত? 500 কিলোমিটার, তো মিটারে নিতে হবে 10³ তার আবার স্কোয়ার। এখানে জি এর মানটা কত আসতেছে? জি এইচ উচ্চতায় জি এর মান 6.67 ইন্টু 10/11 ইন্টু 5.98 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 6400 ইন্টু 10³ প্লাস 500 ইন্টু 10³ তার স্কোয়ার। এখানে আমাদের অভিকর্ষীয় ত্বরণের মানটা আসতেছে, খুবই ভালো একটা মান চলে আসছে। এটা হচ্ছে 377 ডিভাইড বাই 45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ধরনের মান আসলে এসএসসিতে খুশি হবা যদি এরকম মান আসে যে ভগ্নাংশে প্রকাশ করা গেছে। আচ্ছা, এবার আমরা গভীরতাটা বের করি। গভীরতায় কি? জি ডাউন, জি ডাউনের মান কি দেখছি আমরা? 4/3 পাই জি রো আর মাইনাস ডি। এখান থেকে যদি মানগুলো বসাই দেয়, 4/3 পাই ইন্টু জি এর মান তোমরা বসাবা অবশ্যই। রো এর মান কত? 5500 কেজি পার মিটার কিউব ইন্টু এটা কি বলছে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, 6400 ইন্টু 10³ মাইনাস কত গভীরতা? 500 কিলোমিটার গভীরতা। তো এখান থেকে আমাদের মানটা করতে আসতেছে, দেখো 4/3 পাই জি হচ্ছে 6.67 10/11 রো ইন্টু আর মাইনাস এইচ। এই ক্ষেত্রে আমার মানটা আসতেছে 9.0663 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটা ধরো 2 নং দিলা, এটা 1 নং দিলা। এখন কি বলছে? যেটা আগে বলবে ওটা কিন্তু অবশ্যই লবে রাখতে হবে। তো উচ্চতা এবং গভীরতায় ত্বরণের অনুপাত, তো যেটা আগে রাখছে ওইটাকে যদি লবে রাখতে চাই তাহলে 1 নংকে 2 নং দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের কি আসবে? জি এইচ ডিভাইড বাই জিডি। জি এইচ এবং জিডি এর মানটা বসাই দেবা। মানটা করতে আসতেছে 377 ডিভাইড বাই 45 ডিভাইড বাই 9.0663। এখানে মানটা আসতেছে 0.924। এটাই হচ্ছে অনুপাত, অথবা তোমরা এইভাবে ইস্টু হিসেবে দিতে পারো। এখান থেকে দিতে পারো জিএস ইস্টু জিডি ইকুয়ালস টু 0.924:1। হ্যাঁ, পারফেক্ট, এটাই অ্যান্সার। বুঝিতে পারিছি? আই হোপ তোমরা সবাই বুঝিতে পারিছো। না বোঝার তো কোনো কারণই দেখতেছি না আমি। আচ্ছা, এবার কি বলছে? পৃষ্ঠ হতে কত মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ মান 1 মাইল গভীরতায় ত্বরণের সমান? তো আমাদের কি বের করতে হবে কি?
কত মিটার উচ্চতায় মানটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন আমাদের প্রশ্নে ডেটা কি দেওয়া আছে? 1 মাইল গভীরতায় ত্বরণের সমান। তার মানে গভীরতার মানটা দেওয়া আছে। তো গভীরতার মানটা দেওয়া থাকলে এই গভীরতার মান ব্যবহার করে ওই গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান কত এটা বের করতে পারবো। সো বের করে ফেলে দেখো, 1 মাইল গভীরে 1 মাইল গভীরে জি, এটাকে জিডি বলো, কত আসে? 4/3 পাই জি রো আর মাইনাস এইচ, না তো আর মাইনাস ডি। এখান থেকে কি বলা যায়, মানগুলো যদি সবগুলো বসাও, 4/3 পাই এর মান বসাবা, জি এর মান বসাবা, রো হচ্ছে পৃথিবীর রো বসাবা। পৃথিবীটা কেন বসালাম? কারণ গ্রহের নাম যখন উল্লেখ করবে না তখন তুমি যেই গ্রহে অবস্থান করতেছো ওই গ্রহেরটা লিখে দেবে। এখন তুমি যদি মঙ্গল গ্রহে বসে পরীক্ষা দাও তাহলে অবশ্যই মঙ্গল গ্রহের ঘনত্ব, ব্যাসার্ধ এগুলো ব্যবহার করবে। এখন যদি বলো যে না, আমি তো ভাইয়া সূর্যের উপর বৈশা পরীক্ষা দিতেছি, এখন আমি কেমনে বের করবো ভাই? সূর্য তো কোনো কিছুর চারপাশে ঘুরতেছে না। কে বলছে ঘুরতেছে না? সূর্য ঘুরতেছে। সূর্য সৌরজগৎ নিয়ে আমাদের গ্যালাক্সির চারদিকে ঘুরতেছে। বাট গ্যালাক্সির কেন্দ্রবিন্দুতে ভর কত এটা কি আমার দেওয়া আছে? আমাদের এত পেছানো লাগবে কেন? সহজভাবে চিন্তা করো না। কি চিন্তা করবা? তুমি পৃথিবীতে বসে রয়েছো, তো পৃথিবীর ঘনত্ব ব্যবহার করবা, পৃথিবীর ব্যাসার্ধ ব্যবহার করবা। তো পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। 6400 কিলোমিটারটাও মুখস্থ রাখবা, প্রশ্নে অনেক সময় দেওয়া থাকবে না। মাইনাস ডি এর মানটা কত? গতিবিদ্যা অধ্যায়ে আমি বলে দিয়েছিলাম 1 মাইল ইকুয়ালস টু হচ্ছে 1.61 কিলোমিটার। তার মানে কত? 1610 মিটার। তো এখান থেকে 1610 বিয়োগ হবে এই 1610। এত বড় মান থেকে বিয়োগ করলে কি, না করলে কি, তাই না? যাই হোক, তবু আমাদের বিয়োগ করে ফর্মালিটি রক্ষা করতে হবে। তো 4/3 পাই জি হচ্ছে 6.67 10^11, রো কত? 5500 ইন্টু আর মাইনাস এইচ 1610, কত আসতেছে এখানে বেলো? 9.832135 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম কিছু একটা মান আসে। তো এখন কি বলছে যে এই যে গভীরতায় ত্বরণের মানটা, এই ত্বরণের মানটা কি হবে কত মিটার উচ্চতায়? তো এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, তাই না? Exactly. তো এখন কি করবা? জি এইচ এর মানটা কি বলে দিছে? জি ডি এর মানের সমান হবে। তার মানে জি এইচ আর জি ডি সমান। এখন তাহলে কি বলতে পারো? জি এইচ এর পরিবর্তে লিখতে পারো জিডি। জিডি এর মান কত? 9.832135 সমান সমান কি লিখতে পারো? জি ইন্টু পৃথিবীর ভর কত? 5.98 ইন্টু 10^24 ধরো, ডিভাইড বাই আর এর মান কত? 6400 ইন্টু 10 কিউব প্লাস এইচ এর মান বের করতে হবে তার স্কোয়ার। এখানে ক্যালকুলেটর ডিরেক্ট বসাই দেবা, কারণ এত কঠিন অঙ্ক তোমাদের এসএসসিতে আসবেও না, আসবে না যেহেতু এইচএসসিতে আসবে, আর এইচএসসিতে তুমি ডিরেক্ট বসাই দিলেও কোনো ঝামেলা নাই। সো তুমি কি করবা? ডিরেক্ট বসাই দেবা। আমি বসাই দিতেছি ইন্টু 5.98 ইন্টু 10^24। তবে এটা হচ্ছে তোমাদের কারো যদি ইএস প্লাস ক্যালকুলেটর থাকে তাহলে একটু সময় নিতে পারে, প্যারা নাই, সলভ করে দিতে পারবে, তবে তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখানে একটু বিপদে পড়ে গেছি আমি। বিপদে মনে হয় আমি বানায় ম্যাথ দিছি তো, লাস্টে ডেটা মিলতেছে না। এইচ এর মান -30,000 সামথিং চলে আসতেছে। তো এখানে আমাকে একটু গ্যাঞ্জাম করতে হবে। গ্যাঞ্জামটা কি? গ্যাঞ্জামটা হচ্ছে পৃথিবীর ভর 5.98 না ধরে 6 ধরতে হবে। এটা মারাত্মক প্রবলেম এই টাইপের ম্যাথে। যদি তুমি নিজে ম্যাথ বানাই দাও, একদম চেক করে দেখা লাগে। আচ্ছা, তো এখানে 6 × 10^24, এটাকে যদি রুট করো, আচ্ছা তবুও আসতেছে না, এরপরও মাইনাস আসতেছে, তাইলে তুমি পৃথিবীর ব্যাসার্ধ কত ধরবা?
বিপদে পড়ে গেছি। আচ্ছা, এখানে মানটা কত আসতেছে? এইভাবে যদি রেখে দেয় তাহলে মানটা আসে আমার 30,730.9828 মিটার। তো এখন এটা কি বলবা? যদি এই ডাটা থাকে আর মান এরকম আসে তাহলে বলবা সম্ভব নয়। বাহ, বানান কেমন লেখছি, আমার তো মায়ের দিব। সম্ভব বানান যেমন লেখছি, সম্ভব নয়। যদি এরকম ডেটা থাকে and তোমার এইচ এর মানটা মাইনাস চলে আসে, তাহলে ডিরেক্ট লিখে দেবা সম্ভবই না। কারণ এরকম কোনো উচ্চতা সম্ভবই না যেই উচ্চতায় হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের মান 1 মাইল গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মানের সমান হবে। আচ্ছা, তো তাহলে কি করবা তাইলে? নর্মালি পরীক্ষা যদি দেয় তাহলে স্যাররা হচ্ছে ডেটাগুলো খুব সুন্দর মতো দিবে। কারণ স্যাররা একটা ম্যাথ হচ্ছে বিভিন্ন মান বসিয়ে 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 চেক করে দেখে, ক্রস চেক করে তারপরে হচ্ছে একটা ম্যাথ দেয়। সো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। পরীক্ষায় হচ্ছে এরকম মান আসারও সম্ভাবনা নাই। বাট তোমরা ম্যাথের অ্যাপ্রোচটা কি, মানে ম্যাথটা কেমনে করতে হবে এটা তো বুঝতে পারছো। এটা বুঝতে পারলে এনাফ, এর বাইরে কিচ্ছু লাগবে না। আচ্ছা, তো এর সাথেই হচ্ছে আমাদের কি বলে মহাকর্ষ বল টপিকটা সম্পূর্ণরূপে কভার হয়। তবে তোমাদের আমি আরেকটা ম্যাথ করাই, যে ম্যাথটা তোমাদের এসএসসিতে প্রচুর পরিমাণে আসে। ওই ম্যাথটা করাইলে বেটার হবে তোমাদের জন্য। প্রথমে আগে ম্যাথটা লিখতে হবে। ম্যাথটা কি দেখো, আমি লেখার ট্রাই করি। এই পর্যন্ত তোমরা আমার টাইপিং স্পিড দেখো, আমি কিন্তু ভালো স্পিডে টাইপ করতে পারি যাই বলো। তো এখানে কি লিখবো জানো? আমি আমি লিখবো হচ্ছে এখানে PRRI THIB। তো এখানে আমাদের কি বলছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 এবং 16 গুণ। এখন আমি কি করব? পৃথিবীর জন্য ই ব্যবহার করব। পৃথিবীর জন্য ব্যবহার করব হচ্ছে ই। ই মানে কি আর্থ। চাঁদের জন্য ব্যবহার করব কি এম। এম দ্বারা যাদের নাম শুরু হয় তারা এক একটা চাঁদের মতো, তাই না? আহ, কি কথা বললেন। যাই হোক, তো তাহলে পৃথিবীর ভর হচ্ছে ME। এই পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ? 81 গুণ। তার মানে 81 ইন্টু এম। এম মানে কি চাঁদের ভর। ঠিক তেমনি ভাবে পৃথিবীর ব্যাসার্ধ RE চাঁদের ব্যাসার্ধের কত গুণ? 16 গুণ। 16 ইন্টু আর। বুঝতে পারছি? পারফেক্ট। এখন কি জিই? জি মানে কি পৃথিবীতে অভিকর্ষীয় ত্বরণ। পৃথিবীতে অভিকর্ষীয় ত্বরণ কি? জি ইন্টু ME ডিভাইড বাই RE তার স্কোয়ার। ট্যাক নং দাও। এরপর হচ্ছে তারপর কি লিখবা? তারপর লিখবা চাঁদের ক্ষেত্রে। চাঁদের ক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণ কত? জি চাঁদের ভর ডিভাইড বাই চাঁদের ব্যাসার্ধ তার স্কোয়ার। 2 নং দাও। এখন 1/2 করো। 1/2 করবা না 2/1 করবা? 2/1 করো তাহলে বেটার হয়। 2/1 করো। 1/2 করলেও কিন্তু হবে, কোনো ঝামেলা নেই। তো 2/1 করলে কি হয়? উপরে থাকবে GM, নিচে থাকবে জি। রাইট হ্যান্ড সাইডে কি হবে? রাইট হ্যান্ড সাইডে হবে উপরে হবে 2 নং রাইট হ্যান্ড সাইড, মানে কি জি এম অফ এম মানে হচ্ছে চাঁদের ভর, আর এম তার স্কোয়ার। আর নিচে কি হবে? জি পৃথিবীর ভর ডিভাইড বাই পৃথিবীর ব্যাসার্ধ তার স্কোয়ার। এখন এই জি কাটা যায়, আর কি হয়? এম ডিভাইডেড বাই আর এম তার স্কোয়ার। নিচে কি হয়? ME ডিভাইডেড বাই RE তার স্কোয়ার। এখন কি হবে দেখো, RE চলে যাবে নিচে, উপরে থাকবে নিচে চলে যাবে তার স্কোয়ার। এখন নিচে আগে থেকে আছে, আর এর নিচে যে আছে ওইটা চলে যাবে উপরে, তার স্কোয়ার। ইকুয়ালস টু কি হবে? মানে কি? কে এর মতো রাখো, কিন্তু মানে কি? কি কামটা করছি। এখানে 16 গুণ হবে না, এখানে হবে
4 গুণ, তো এটা কত হবে? এটা হবে 4 গুণ, আচ্ছা ইন্টু কি? ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত? 4 ইন্টু চাঁদের ব্যাসার্ধ, তাই না? তার স্কোয়ার ডিভাইড বাই নিচে কি তার স্কোয়ার ইন্টু পৃথিবীর ভর কত? চাঁদের ভর কিন্তু 81 গুণ বলছে, 81 কাটা যায়, কাটা যায়, স্কোয়ার কাটা যায়, স্কোয়ার কাটা যায়, তো উপরে কি থাকে? 4 স্কোয়ার মানে 16, নিচে থাকে 81। তো এইখান থেকে তুমি কি বলতে পারো আলটিমেটলি? টা হচ্ছে রাইট হ্যান্ড সাইড যদি নেওয়া যাও পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণকে, তাহলে থাকবে 16 ডিভাইড বাই 81 ইন্টু পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ। আর লাস্টে অ্যান্সার কি লিখে দেবে? লাস্টে কিছুই লেখা লাগবে না, এখন জি এর মান বসাই দেবা। জি এর মান বসানোর পর চাঁদের অভিকর্ষীয় ত্বরণের মানটা কিছুটা এরকম আসবে, 16 ইন্টু 9.8 ডিভাইড বাই 81, 1.936, 1.936 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এমন একটা মান আসবে। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? ক্লিয়ার? সব কিছু ক্লিয়ার? কোনো কনফিউশন, কোনো ঝামেলা, কোনো টাইপের প্রবলেম নাই? এই হোক, থাকলে কমেন্টে টাইম স্ট্যাম্প উল্লেখ করে আমাকে বলবা কোন জায়গায় প্রবলেম বা কোন জায়গায় বুঝতে পারোনি। এরপর 1D and 2D ফোর্সেস, এই জিনিসটা কি অ্যান্ড এটার দরকারই বাকি? আমি কি তোমাদের কি লিখে দিছিলাম? অভিকর্ষীয় ত্বরণের কিছু, মহাকর্ষ বলের কিছু বৈশিষ্ট্য, হ্যাঁ লিখে দিছিলাম। তো এটা আমাদের আপাতত এখন শেষ, তেলে একটু বাইচে গেছি। তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স যেটা দেয়াল দেয় ওইটাও পড়াইছি। আমাদের এখন বাকি রয়েছে হচ্ছে তড়িৎচুম্বকীয় বলে ঢোকার আগে তোমাদের বাকি রয়েছে 1D and 2D ফোর্সেস, এটা বুঝাইতে হবে। এটা বোঝানোর মতো আসলে কিছু নেই, এটা তোমরা অলরেডি বোঝো। অলরেডি কেমনে বোঝো দেখাইতেছি। আগে সবুজ কালার মার্কার দিয়ে হচ্ছে হাইলাইট করে নিই, এটা 1D, এটা হচ্ছে আমাদের 2D। এরপর আমরা কি করব? একটা দাগ টানবো 1D and 2D কে ডিভাইড করার জন্য। এখন 1D ফোর্স কোনগুলা? এটা ধরো একটা বস্তু, তল, হ্যাঁ এটা একটা তল, এই তলের উপর একটা বস্তু রাখছো, এটা, তো এই বস্তুটার উপর কি করছো তুমি? তল যে বরাবর না, একদম সোজা ওই বরাবর একটা বল দিস, এফ। এই যে বলটা, এই বলটাই 1D ফোর্স বলে, এটাই 1D ফোর্স, আর কিচ্ছু না। অথবা একদম খাড়া নিচের দিকে অভিকর্ষীয় ত্বরণ কাজ করতেছে, অভিকর্ষীয় ত্বরণ না তো অভিকর্ষ বল, এএমজি। এএমজিও একটা 1D ফোর্স, এটা একটা 1D ফোর্স, এটা আর একটা 1D ফোর্স। এবার 2D ফোর্স কোনগুলো? 2D ফোর্স, এটা ধরো তোমার তল, এটা তল, এটা হচ্ছে বস্তুটা। এবার কি করছো? এবার বলটা হচ্ছে সোজা না দিয়ে একটু একটু হচ্ছে বাঁকিয়ে দিছো, ধরো এই বরাবর এইভাবে টানতেছো, তো এইটা তোমার যে তলের সোজা আর এক সমান্তরাল রেখা আছে, ওই সমান্তরাল রেখার সাথে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করছে বলটা। এখন এই বলটা থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলো না? আমরা উপাংশ বিভাজন কথাটা দেখছি, যার সাথে থিটা সেই বরাবর উপাংশটা হবে, সেই বরাবর এফ এর উপাংশটা হবে এফ কস থিটা, অ্যান্ড যার সাথে থিটা নাই সেই বরাবর হবে, অথবা অন্যভাবে যদি বলি, যার সাথে থিটা তার লম্ব দিক বরাবর যে আরেকটা উপাংশ, ওই উপাংশটা হবে এফ সাইন থিটা। তো এফকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলছি না, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। তো এই দুইটা উপাংশে ভাগ করার পর এই এফ বলের কোনো অস্তিত্বই নেই। দুইটা উপাংশে যখন ভাগ করছিল না, তখন কিন্তু এফ বলটা একদম পুরোপুরিভাবে ছিল, কিন্তু যখনই উপাংশে ভাগ করে ফেলছো তখন এই এফ বলের কোনো অস্তিত্ব নেই। এখন দুইটা বল আছে,
একটা হচ্ছে এফ কস থিটা আর একটা এফ সাইন থিটা। তার মানে একটা বল এফকে তুমি দুইটা উপাংশে ভাগ করে ফেলছো, যেটা হচ্ছে দুই মাত্রায় বিস্তৃত, একটা এক্স অক্ষে আর একটা ওয়াই অক্ষে। এটাই হচ্ছে টু ডি ফোর্স। টু ডি ফোর্সকে অন্যভাবে দেখানো যায়, যেমন বস্তুটাকে হেলায় না রেখা তুমি হচ্ছে তলকে হেলাই রাখছো। এটার উদাহরণ কিভাবে হতে পারে? এই যে পাহাড়ি রাস্তাগুলো ওঠো না, একটু ঢালু টাইপ, আমাদের এলাকায় ওইটা কাসার বলে। যাই হোক, তো ওই পাহাড়ি ঢালু রাস্তাগুলোতে যখন উপরের দিকে ওঠো, তখন ওঠার সময় কিন্তু ভালোই কষ্ট হয় তোমাদের, হ্যাঁ, স্পেশালি যখন সাইকেল দিয়ে ওঠো, অথবা মোটর সাইকেল যদি তোমাদের ছোট মোটর সাইকেলগুলো হয়, 100 সিসি যেগুলো আছে, ওগুলা পিছনে আরো দুইজন বসায় যদি উপরে টানতে যাও, দেখবো বন্ধ হয়ে যেতেছে বারবার। তার মানে প্রচুর পরিমাণ প্রেসার পড়ে। আবার যখন নিচের দিকে নেমে আসো, তখন দেখবা হচ্ছে ব্রেক ধরে গোলাইতে পারতেছো না। আর যদি সাইকেলে হও তাহলে দেখবা প্যাডেলে পা খুঁজে, মানে পা দিয়ে প্যাডেলের গিয়ার খুঁজে পাইতেছো না সাইকেলের, এরকম ওইদিকে না যাই। তো এই ক্ষেত্রে আমরা কি বলছি, অভিকর্ষ বল বা পৃথিবী যে বস্তুকে টানতেছে, ওইটা একদম সোজা নিচ বরাবর হবে। ওইটা কোনো তলের লম্ব না, ওটা একদম ভূমির লম্ব বরাবর নিচ দিকে কাজ করবে, এমজি বলে। এরপর ধরো উপরের দিকে একটা বল দিতেছো এফ বলে, এফ পরিমাণ, এটা হচ্ছে এফ। এই বলটা কাজ করবে একদম সোজা। এখন কি করতে পারো, এটা হচ্ছে তলের লম্ব বরাবর একটা রেখা, হ্যাঁ। তো এই তলের লম্ব বরাবর যে রেখাটা, এই বরাবর যদি তুমি এমজি এর একটা উপাংশ নাও, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা থিটা হবে। এটা কিভাবে হবে এটা আমি তোমাদেরকে পরে বুঝাই দেবো, বাট শুধু এটা জানে রাখো, এটা থিটা হইলে এটা থিটা হবে। তো এমজি এর থিটার সাথে যে উপাংশটা, ওইটা কত হবে? এমজি কস থিটা। আর থিটার সাথে যে উপাংশ, তার লম্ব বরাবর যে উপাংশ, ওইটা কত হবে? এটা হবে এমজি সাইন থিটা। অ্যান্ড উপরের দিকে তো নর্মাল রিয়েকশন ফোর্স আছে, এটা উপরের দিকে বলতে একদম তলের লম্ব বরাবর। আর এখানে আমরা দেখো আইডেন্টিফাই করি, আমরা কিন্তু এফকে কোনো উপাংশে ভাগ করি নাই, তার মানে এফ একটা কোয়ান্টি ফোর্স। এমজিকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলছি। দুইটা উপাংশে ভাগ করার পর, এই সর্বনাশ কি করছি, দুইটা উপাংশ হচ্ছে ভাগ করার পর, বুঝছে না কেন, দুইটা উপাংশ ভাগ করার পর হচ্ছে এমজি আর কোনো অস্তিত্ব নেই, তার দুইটা ভিন্ন অস্তিত্ব চলে আসছে, যেটা হচ্ছে একটা এমজি কস থিটা আর একটা এমজি সাইন থিটা। আচ্ছা, তো এইখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এমজি হচ্ছে একটা টু ডি ফোর্স। আবার নর্মাল রিয়েকশন ফোর্স আর যেটা, এটাকে আবার আমরা বলতে পারি ওয়ান ডি ফোর্স। এখন ওয়ান ডি অ্যান্ড টু ডি ফোর্স কোনগুলো বুঝতে পারছি? আই হোপ তোমাদের সবার ক্লিয়ার। আচ্ছা, এটা তোমাদের পরে রাখলাম, কারণ আমার ইচ্ছা আছে তোমাদেরকে একটু আগেই রাখার জন্য। তোমরা চাইলে বইরো, আর না হইলে আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিব যে এই পার্ট থেকে এই টাইমটুকু থেকে এই টাইমটুকু তোমরা স্কিপ করতে পারো, যদি খুব বেশি প্রেশার না নিতে চাও। এবার তড়িৎ চুম্বকীয় বলটার দিকে দেখি। তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় বলটা আমরা ভালোভাবে জানবো, স্থির বিদ্যুৎ নামে একটা অধ্যায় আছে তোমাদের, ওই অধ্যায়ে। কিন্তু এইখানে শুধুমাত্র একটা জিনিস শুই না রাখো, সেই জিনিসটা কি? কুলম্বের সূত্র। এটার আমি আবার বললাম, বিস্তারিত ব্যাখ্যা পাবা স্থির তড়িৎ অধ্যায়ে। তো এই কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্রটা হচ্ছে, বল নিয়ে একটা সূত্র দিয়েছেন উনি, একদম পুরোপুরি নিউটনের সূত্রের মতোই, এটাকে এফ সি দ্বারা প্রকাশ করে। কুলম্ব ফোর্স, কুলম্ব ফোর্সের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। ঠিক তেমনি যেমনটা আমরা পড়ছি অভিকর্ষ মহাকর্ষ বলের ক্ষেত্রে, যে একটা কনস্ট্যান্ট যেটা মান হচ্ছিল জি, M1 M2 ডিভাইড বাই আর স্কোয়ার পড়ছে অভিকর্ষীয় ত্বরণের ক্ষেত্রে। আর কুলম্বের বলের ক্ষেত্রে কি হয়েছে, এই একটা কনস্ট্যান্ট Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। তবে তোমাদেরকে 1/4 পাই ইপসাইলন নট এই জিনিসটা নিয়ে এই অধ্যায়ে অন্তত খুব বেশি প্যারা দিব না, স্থির বিদ্যুৎ অধ্যায়ে প্যারা দিব। তবে তোমরা 1/4 পাই ইপসাইলন নটের পরিবর্তে সি ব্যবহার করবা, সি Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। সরি, এখানে সি এর মানটা কত?
সি এর মানটা হচ্ছে 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর আমরা জি এর মানের এককটা কি দেখছিলাম, জি এর একক নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, কিন্তু এখানে কি আসছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তো এটাকে সি দ্বারা প্রকাশ করে, আবার অনেক ক্ষেত্রে কে দ্বারাও প্রকাশ করে। তোমাদের বোর্ড বইয়ে সি দ্বারা প্রকাশ করছে না কে দিয়ে প্রকাশ করছে, এটা দেখে সেই অনুযায়ী তোমরা এসএসসিতে অ্যান্সার করবে। তবে আমরা এইচএসসিতে যখন পড়ছি তখন সি কোনো সময় ব্যবহার করিনি, আমরা সবসময় 1/4 পাই এপসাইলন নট কথাটাই ব্যবহার করছিলাম। তো কুলম্বের সূত্র নিয়ে এটুকুই জানবা। তবে তড়িৎচুম্বকীয় বলের কিছু থিওরি আছে, ওই থিওরিগুলো তোমাদেরকে দিই। থিওরি কি? বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটাই হচ্ছে একটু মহাকর্ষ বলের সাথে কনফ্লিক্ট করে। মহাকর্ষ বল ছিল শুধু আকর্ষণধর্মী, কিন্তু তড়িৎচুম্বকীয় বলটা কিন্তু আকর্ষণ বা বিকর্ষণধর্মী। এরপর 2 নম্বরে কি? সমধর্মী চার্জ বা মেরু। মেরু কিসের ক্ষেত্রে? মেরু হচ্ছে চুম্বকের ক্ষেত্রে। তোমাদের যদি একটু আইডিয়া থাকে, চুম্বকের হচ্ছে 2টা মেরু থাকে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। সো যখন একটা চুম্বকের উত্তর মেরু আরেকটা চুম্বকের উত্তর মেরু কাছাকাছি আনবা, তখন দেখবা চুম্বক ধাক্কা দিতেছে একটা আরেকটা থেকে, অর্থাৎ কাছে আসতে চাইতেছে না। ঠিক তেমনি ভাবে দক্ষিণ মেরু এবং দক্ষিণ মেরু যখন কাছে আনতে যাবে, তখন দেখবা তোমাকে একটা ধাক্কা দিতেছে, কাছে আসতে চাইতেছে না। সেটা যত দুর্বল চুম্বকই হোক, দেখবা ধাক্কা দিতেছে। আর বেশি শক্তিশালী চুম্বক তো কাছেই আনতে পারবে না। আর উল্টা দিকে কি, একটার হচ্ছে উত্তর মেরু আরেকটার দক্ষিণ মেরু যদি কাছাকাছি আনো, দেখবা জোরে টান দিয়ে একসাথে হয়ে যেতেছে। তার মানে এখানে কি বলতে পারি তাহলে, সমধর্মী চার্জ বা মেরু কি করে? বিকর্ষণ করে। বিকর্ষণ মানে কি? দূরে ঠেলে দেয়, বিকর্ষণ করে। এন্ড হচ্ছে ভাইস ভার্সা। ভাইস ভার্সা কথাটার মানে বুঝাইছিলাম কিন্তু আমি ওই দিন। ভাইস ভার্সা কথাটার মানে হচ্ছে ভাইস ভার্সা এন্ড ভাইস ভার্সার আগে যে পার্টটুকু লিখছি, ওই পার্টের সবগুলা জিনিসকে উল্টাই দেয়া আরেকটা লাইন লিখবা। মানে কি, সমধর্মী চার্জ বা মেরু পরস্পরকে বিকর্ষণ করে, এন্ড ভাইস ভার্সা এই কথাটার মানে হচ্ছে যে এবং বিপরীতধর্মী চার্জ বা মেরু পরস্পরকে আকর্ষণ করে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এর পাল্লাও অভিকর্ষ বলের মতো অসীম। তুমি যত দূরেই যাও না কেন, 2টা বস্তুকে বা 2টা চার্জকে নিয়ে, এরা একদম মিনিমাম টু মিনিমাম টেন্স টু জিরো পরিমাণ ফোর্সও যদি দেয়, তবে এরা ফোর্স দিয়ে বিকর্ষণ বা আকর্ষণ করবে। 4 নম্বর পয়েন্টটা কি? এটা কিন্তু আবার মাধ্যমের উপর নির্ভরশীল। মহাকর্ষ বল কিরকম কোনো মাধ্যমের উপর নির্ভর করছে না, কিন্তু এটা কিন্তু বায়ু মাধ্যমে দেখবা একরকম আকর্ষণ করতেছে, পানি মাধ্যমে আরেক রকম আকর্ষণ বিকর্ষণ করতেছে, এরকম হবে। মাধ্যমের উপর নির্ভরশীল। বুঝিতে পারিলাম? 5 নম্বর পয়েন্টটা কি? 5 নম্বর পয়েন্টে উদাহরণ দিয়ে গেছে। উদাহরণ কি দিতে পারি? উদাহরণ দিতে পারি স্থিতিস্থাপক বল, তারপর কি ঘর্ষণ বল। ঘর্ষণ বল কোনটা? ঘর্ষণ বল আমি পড়াবো বিস্তারিত পরে। তবে এখন সহজে জেনে রাখো, 2 হাত পরস্পর ঘষা দিলে যে যেই কারণে হচ্ছে দেখা যায় যে তোমার ঘষা দেওয়ার জন্য বল প্রয়োগ করা লাগতেছে না, ওই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি করে? তুমি যেদিকে বাধা দেবা তার উল্টা দিকে সে তোমাকে না, তুমি যেদিকে বল প্রয়োগ করবা তার উল্টা দিকে সে তোমাকে বাধা প্রদান করবে। এটা হচ্ছে ঘর্ষণ বলের কাজ। তো ঘর্ষণ বল, স্থিতিস্থাপকতা বল ইত্যাদি হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ। সবল নিউক্লিয় বল বা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো এই সবল নিউক্লিয় বল জিনিসটা কি? জিনিসটা কি তা বোঝার আগে আগে আমরা সংজ্ঞাটা দেখি। হ্যাঁ, সংজ্ঞাটা কি? যে
কোনো পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলোর মধ্যকার শক্তিশালী আকর্ষণ বলকে সবল নিউক্লিয়ার বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলে। এসএনএফ মানে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আই হোপ তোমরা বুঝতে পারবো এটা। তো এখন কি বুঝাইলাম আমি এই সংখ্যাটা দ্বারা, তাই না? এই সংখ্যাটা দ্বারা কি বুঝাইলাম সেটা বোঝার আগে তোমাদের পরমাণু মডেল নিয়ে একটু আইডিয়া রাখতে হবে। এখন তোমরা হচ্ছে এটা কেমিস্ট্রিতে পড়বা, পদার্থের গঠন নামে একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে। বাট আমি এখন ধরে নিতেছি যে তোমরা ওইটা পড়ো নাই, তাই তোমাদেরকে দেখাই দিতেছি। কি দেখাবো? ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, একটা পরমাণুর। তো পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে হচ্ছে, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন, নিউট্রন। তো এই নিউক্লিয়াসের চারদিকে আবার কি থাকে? নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে কক্ষপথ, বা যেগুলোকে শক্তিস্তর বা অরবিট বলে। এটা যদি আমি কপি করি, এটাকে আর একটু এক্সপ্যান্ড করব, এই ধরো কক্ষপথ। আরও কক্ষপথ আছে বাট আমি দুইটাই দেখালাম। তো এই হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে হচ্ছে কক্ষপথ অ্যাকর্ডিং টু বোর অ্যাটমিক মডেল। তো এই কক্ষপথগুলোতে অবস্থান করে হচ্ছে ইলেকট্রন। ধরো এটা প্রথম কক্ষপথ, দুইটা ইলেকট্রন থাকবে। সেকেন্ড কক্ষপথে থাকবে হচ্ছে 8টা, 4, 6, 8। তো সেকেন্ড কক্ষপথে আমাদের 8টা ইলেকট্রন আছে। অ্যান্ড এটা আমরা কি লিখলাম? এটা হচ্ছে পরমাণু মডেল অ্যাকর্ডিং টু হোম, অ্যাকর্ডিং টু বোর। তো আমরা পরমাণুর যে নিউক্লিয়াস আঁকাইছি না, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন আছে না? ওই প্রোটন অ্যান্ড নিউট্রনের সমষ্টি হচ্ছে নিউক্লিয়ন। অর্থাৎ তাহলে কি হইল? কোনো পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলোর মধ্যকার শক্তিশালী আকর্ষণ বলকে বলা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। অর্থাৎ প্রোটন অ্যান্ড নিউট্রনের মাঝে যে আকর্ষণ বলটা, ওই আকর্ষণ বলটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এখন এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখি একটু। বৈশিষ্ট্যগুলো যদি দেখি, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য খুব বেশি নাই। বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে নিউক্লিয়াসের স্টেবিলিটি বা স্থায়িত্ব রক্ষা করে। 2 নম্বর বৈশিষ্ট্য,
এর পাল্লা হচ্ছে অতি ক্ষুদ্র। পাল্লা অত্যন্ত ক্ষুদ্র, অর্থাৎ এই বল খুবই কম ডিস্টেন্সের মধ্যে কার্যকর হইতে পারে। এর বেশি দূরে যদি যাও তাহলে বল আর কার্যকর থাকবে না। তো ওই অতি ক্ষুদ্র দূরত্বের মানটা কত? মানটা হচ্ছে 10⁻15 মিটার বা 1 ফেমটোমিটার। কত ক্ষুদ্র চিন্তা করে দেখছো? আচ্ছা, আর 3 নম্বর বিশিষ্ট আমরা কি দিতে পারি? এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী বল। অত্যন্ত শক্তিশালী বল। অত্যন্ত শক্তিশালী বলতে কতটুকু? এটা হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ। চিন্তা করে দেখছো মহাকর্ষ বলের তুলনায় কত গুণ শক্তিশালী? 1-এর পরে 41টা শূন্য। এরপর আমাদের আজকের ক্লাসের ফাইনাল টপিক, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল জিনিসটা কি? দুর্বল নিউক্লিয় বল জিনিসটা বোঝার আগে দুর্বল নিউক্লিয় বলের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। এই হলো দুর্বল নিউক্লিয় বল। তো দুর্বল নিউক্লিয় বল কি বলছে এখানে? যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসের অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়, তাদেরকে দুর্বল নিউক্লিয় বল বলে। অথবা তুমি সহজ ভাষায় কি বলতে পারো জানো? এখানে মনে হয় একটু পেঁচাইছে বেশি। এখানে হচ্ছে তুমি বলতে পারো কিছু মৌল বিদ্যমান যাদের নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা প্রভৃতি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। এদের তেজস্ক্রিয় নিউক্লিয়াস বলে। এখন কি যে বলের কারণে এসব রশ্মি নির্গত হয় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। গট ইট? পারফেক্ট, এটুকুই। এখন দেখো আমি একটু বোঝাই। এখানে উপর যে লেখাগুলো লেখছে, এখানে তোমাদের কতটুকু জানতে হবে, কতটুকু হচ্ছে জানার দরকার নেই। তো যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। তো এই পার্টটুকু তো তোমাদের জানতে হবে অবশ্যই। এই পার্টটুকু এটা মনে হয় বেশি মোটা হয়ে গেছে। যে স্বল্প পাল্লা স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এই যে এখানে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় কথাটা বলছে না, এই কথাটা আমার সংজ্ঞায় কোথায় যেন লেখা আছে ইনডিরেক্টলি, যে প্রবৃত্তি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। প্রবৃত্তির তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় কেবলমাত্র অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে। স্থিতিশীল নিউক্লিয়াস থেকে কখনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না। আচ্ছা, তো দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয় যখন কোনো নিউক্লিয়াস থেকে বিটা রশ্মির
নির্গমন ঘটে। শুধুমাত্র বিটা রশ্মি নির্গমন হবে এমন না, আলফা বিটা গামা প্রভৃতি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হতে পারে। বিটা রশ্মি নির্গমনের সময় নিউক্লিয়াস থেকে একটি ইলেকট্রন এবং একটি অনাহিত কণা নিউট্রিনো নির্গত হয়। এই পার্টটুকু দরকার নাই। দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বলের ন্যায় অত দুর্বল নয়, তবে সবল নিউক্লিয় বল তড়িৎ চুম্বক বলের চেয়ে অনেকটাই দুর্বল। এর পাল্লা খুব কম, 10^16 থেকে 10^18 মিটার। আর হচ্ছে বোজন কণার পারস্পরিক বিনিয়োগের ফলে এই বল কার্যকর হয়। গ্যাস বোজন যে এটা জানতে হবে না, শুধুমাত্র বোজন কণা। তো আমি এই যতটুকু মার্ক করে দিয়েছি না, ততটুকুই জানবা, এর বাইরে দরকার নেই। আচ্ছা, তো আজকের ক্লাস মোটামুটিভাবে এখানেই শেষ হয়। আমাদের নেক্সট লেকচার অর্থাৎ 3 নাম্বার লেকচারে পড়াবো হচ্ছে ইকুইলিব্রিয়াম, টাস্ট আনটাস্ট ফোর্স। তো নেক্সট লেকচারে হচ্ছে তোমরা এই চ্যাপ্টারের মেন মজাটা পাবা। তবে আমি আগে থেকে একটু ওয়ার্নিং দিয়ে দিই আজকেই, যে নেক্সট ক্লাস হয়তো বা একটু বেশি লেন্দি হইতে পারে। সো খুব বেশি লেন্দি যদি হয়ে যায় তাহলে আমি 2টা পার্ট করে তারপর আপলোড দেবো, যাতে তোমাদের মাথায় প্রেশার কম যায়। তো এই পর্যন্তই, পড়তে থাকো সবাই, ডেইলি পড়াশোনা রিভিউ করতে থাকো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ক্লাসে কোনো কনসেপ্ট যদি বুঝে না থাকো বা কোনো পার্টে যদি কনফিউশন থেকে থাকে এরপরেও, তাহলেও আমাকে জানাবা। আচ্ছা, তো বেস্ট অফ লাক সবাইকে, পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।